আসসালামু আলাইকুম। আজ আবার তোমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি ইউনিক পথ ফাইন্ডার চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব সরোজিনী নাইডুর একটা কবিতা নিয়ে। সরোজিনী নাইডু সম্পর্কে তোমরা জানো যে সরোজিনী নাইডু ওয়াজ এ প্যাট্রিয়ট, ইন্ডিয়ান পলিটিশিয়ান, freedom fighter, and after all she was a famous Indian poet, Indian writer. She is also known as the Nightingale of India. ভারতের তাকে তোতা পাখি বলা হয়, and her birthday is celebrated as the Women's Day in India. আমাদের ভারতে তার যে জন্মদিবস সেটাকে আমরা নারী দিবস হিসেবে পালন করি। মাত্র 12 বছর বয়সে, only at the age of 12, she completed her matriculation degree, and at the age of 13 she wrote a narrative poem of 2000 lines. মাত্র 13 বছর বয়সে একটা ন্যারেটিভ পোয়েম, একটা ঘটনামূলক কবিতা 2000 লাইনের তিনি রচনা করেছিলেন। সেই সরোজিনী নাইডু সম্পর্কে আমরা বিশেষ করে তার একটা কবিতা নিয়ে আজকে আলোচনা করব। ফেমাস ইন্ডিয়ান পোয়েট, তার কতগুলো বিখ্যাত কবিতার নাম যদি আমরা বলি, প্রথমেই বলতে হয় ওয়াটাম সং, দ্য ব্যাঙ্গিল সেলার্স, ক্রেডিল সং, ইন্ডিয়ান উইভার্স, দ্য গিফট অফ ইন্ডিয়া। তো এখন আমরা যে একটা কবিতা পড়বো তোমার, এই কবিতাটা হচ্ছে দময়ন্তী টু নালা ইন দি আওয়ার অফ এক্সাইল। দময়ন্তী টু নালা, NALA, নালা, ইন দি আওয়ার, HOUR, আওয়ার ঘন্টা সময়। তাহলে দময়ন্তী টু নালা ইন দি আওয়ার অফ এক্সাইল বলছে নির্বাসনের সময় নালার প্রতি দময়ন্তী। নির্বাসনের সময় নালার প্রতি দময়ন্তী, এটা একটা লিটারাল মিনিং। এই কবিতার টাইটেলের যদি আমরা আক্ষরিক অর্থ করি তাহলে এরকম বলতে হয়। এই দময়ন্তী টু নালা ইন দি আওয়ার অফ এক্সাইল, এই কবিতায় যাওয়ার আগে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু আলোচনা করি। এর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু আলোচনা করলে কবিতাটা বুঝতে সুবিধা হবে। যে this poem is based on the mythological story of Nala and Damayanti. নালা এবং দময়ন্তী দুটো mythological character described in the Mahabharata. দুটো পৌরাণিক ক্যারেক্টার। according to mythology, Damayanti was a princess of Vidarbha and Nala was a king. তাহলে নালা হচ্ছে একজন রাজা, কিং, আর দময়ন্তী হচ্ছে একজন রাজকুমারী। তো এই যে আমাদের কবিতা দময়ন্তী টু নালা ইন দি আওয়ার অফ এক্সাইল, দিস পোয়েম ইজ বেসড অন দ্য mythological story of Nala and Damayanti. Their mythological story has been described in the Mahabharata. The poem deals with the love affairs between Nala and Damayanti. Damayanti was a princess of Vidarbha and Nala was a king. In Damayanti's Swayamvara, Damayanti chose Nala as her life partner or husband. তো স্বয়ম্বরা বলতে কি বোঝায়? স্বয়ম্বরা, স্বয়ম্বরা means an ancient ceremony
in which the prospective bridegrooms are invited, among whom the bride choose one of them she likes most. তাহলে এখানে স্বয়ংবরা হচ্ছে এক ধরনের প্রাচীন উৎসব, যে উৎসবে তোমার ভাবি যারা স্বামী, ভবিষ্যতের যারা পাত্র, প্রসপেক্টিভ ব্রাইডগ্রুমস, তাদেরকে ইনভাইট করা হয়, অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং তাদের মধ্য থেকে মানে একজন পাত্রী তার পছন্দের স্বামীকে বেছে নেয়। তো এই ধরনের অনুষ্ঠানকে আমরা স্বয়ংবরা বলছি। তাই দময়ন্তীর যে স্বয়ংবরা, সেই স্বয়ংবরাতে যে সমস্ত প্রসপেক্টিভ ব্রাইডগ্রুমসকে মানে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে তোমার মানে কিছু দেবতাও ছিল, যেমন ইন্দ্র, বরুণ, অগ্নি, এই সমস্ত দেবতারাও সেখানে পার্টিসিপেট করেছিল। কিন্তু দময়ন্তী চুজ নালা অ্যাজ হার হাজব্যান্ড। কিন্তু সেই স্বয়ংবরাতে দময়ন্তী তোমার নালাকেই তার স্বামী হিসাবে বেছে নিয়েছিল। আফটার দেয়ার ম্যারেজ, the newly married couple confronted a lot of troubles. এরপরে তাদের বিয়ে সম্পন্ন হলো এবং বিয়ের পরে এই নব দম্পতি মানে প্রচুর বিপদের সম্মুখীন হয়েছিলেন। নালা লুজ হিজ কিংডম ইন গ্যাম্বলিং, জুয়া খেলাতে নালা তার সাম্রাজ্যকে হারিয়েছিল। নালা লুজ হিজ কিংডম in gambling. Then Nala and her wife Damayanti were exiled in a forest. তাদেরকে এরপরে একটা বনবাসে পাঠানো হয়েছিল, নির্বাসনে। In the jungle, Nala abandoned his wife, his sleeping wife. তার নিদ্রারত স্ত্রীকে সে জঙ্গলে পরিত্যাগ করেছিল। আফটার মেনি আপস অ্যান্ড ডাউনস, দে again are reunited and the story ends happily where Nala wins back his kingdom in gambling. তাহলে এই হচ্ছে এই কবিতার ব্যাকগ্রাউন্ড, পটভূমিকা আমরা জানলাম। যে ব্যাকগ্রাউন্ডে জানা যাচ্ছে তাহলে যে নালা এবং দময়ন্তী তাদেরকে নির্বাসনে পাঠানো হয়েছিল বিয়ের পরে। নালা তার সাম্রাজ্যকে হারিয়েছিল জুয়া খেলায়, সে তাকে মানে রাজ্যহীন করা হয়েছিল। সেই বনবাসী অবস্থায় নালা তার স্ত্রীকে পরিত্যাগ করেছিল। তারপরে আবার অনেক উত্থান পতনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাদের আবার মিলন হয় এবং নালা তার সাম্রাজ্য ফিরে পায়। তো এই বনবাসে থাকাকালীন নালাকে যেভাবে উৎসাহিত করছে বা অনুপ্রাণিত করছে দময়ন্তী, সেই বিষয়ই হচ্ছে আমাদের আজকের কবিতা। এখানে এবার টেক্সটে আমরা সরাসরি চলে আসছি। দময়ন্তী টু নালা ইন দ্য আওয়ার অফ এক্সাইল। এখানে দেখো কবিতাটা বোর্ডে দেওয়া আছে পাশে। Shalt thou be conquered of a human fate, my league, L-I-E-G-E, league means king, my lord. বলছে shalt thou be conquered of a human fate, my league, my lover, whose imperial head hath never bent in sorrow of defeat. Shalt thou be vanquished, whose imperial feet have shattered armies and stamped empires dead? Who shall
unking the husband of a queen? এই যে ওপেনিং স্ট্যান্জা অফ দ্য পোয়েম, এখানে তিনটি কোয়েশ্চেন আমরা দেখছি। দ্য পোয়েম স্টার্টস উইথ থ্রি কোয়েশ্চেন্স, রিটোরিক্যাল কোয়েশ্চেন্স। এই কবিতাটি তিনটে রিটোরিক্যাল কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে। এখন আমাদের জানতে হবে যে হোয়াট ইজ রিটোরিক্যাল কোয়েশ্চেন্স। Rhetorical questions is a type of questions in which an answer is not required or an answer is not wanted. By the use of a rhetorical questions, the speaker's state of mind, the speaker's effect is expressed. তাহলে রিটোরিক্যাল কোয়েশ্চেন তো মানে এমন এক ধরনের প্রশ্ন যে প্রশ্নের মাধ্যমে কোনো উত্তর চাওয়া হয় না। এখানে স্পিকারের বক্তার একটা অবস্থাকে, তার একটা ইফেক্টকে, তার একটা মানে মেন্টাল কন্ডিশনকে বোঝানোর জন্য এই রিটোরিক্যাল কোয়েশ্চেন ব্যবহার করা হয়। যেমন একটা এক্সাম্পল যদি বলি যে হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, কে তার দেশকে ভালোবাসে না। বাই দিস কোয়েশ্চেন দ্য স্পিকার just wants to say that everybody loves his country, সবাই তার দেশকে ভালোবাসে, এটাই বোঝাতে চাইছে যে who does not love his country, this is a rhetorical question. তো এখানে three rhetorical questions have been used in the opening part of the poem. They shalt thou be conquered of a human fate, my league, my lord, whose imperial head hath never bent in sorrow of defeat. বলছে দময়ন্তী এখানে তার মানে স্বামী নালাকে অ্যাড্রেস করছে, সম্বোধন করে বলছে যে তুমি ইম্পেরিয়াল হেড, বলছে কিংলি হেড, কিংলি পার্সোনালিটি, এজ এ কিংলি পার্সন, একজন মানে রাজকীয় মানুষ যে কোনোদিন পরাজয়ের দুঃখের কাছে নত স্বীকার করেনি, পরাজয়ের দুঃখের কাছে যে কোনোদিন হার মানেনি, সে কিভাবে মানে পরাজিত হবে? তার ভাগ্য তার কাছে যে প্রতিকূল পরিস্থিতি এনেছে, সেই প্রতিকূল পরিস্থিতির কাছে সে কখনোই পরাজিত হবে না। shalt thou be vanquished, তুমি কখনোই পরাজিত হবে না, তুমি কখনোই অদৃশ্য হবে না, মুছে যাবে না। whose imperial feet have shattered armies and stamped empires dead, বলছে যে ইম্পেরিয়াল ফিট মানে এখানে তার হিরোইজম, তার প্রাইস, তার গ্রেটনেস, তার যে শৌর্য, বীরত্ব, তার মানে মহত্বকে প্রকাশ করা হচ্ছে। যে দময়ন্তী মিন্স টু সে দ্যাট হার হাজব্যান্ড নালা ওয়াজ এ গ্রেট ওয়ারিয়র, তার স্বামী নালা ছিল একজন বিরাট যোদ্ধা, হি ওয়াজ এ গ্রেট হিরো। হ্যাঁ, তার যে হিরোইজম, তার যে প্রাইস, শৌর্য, তার যে বীরত্ব এবং তার যে গ্রেটনেস, মহত্ব, তার কাছে কত সাম্রাজ্য, কত সৈন্যবাহিনী স্যাটার, চূর্ণ বিচূর্ণ হয়েছে। তো এই রকমের যার বীরত্ব, এই রকমের যার মানে মহত্ব, সে কিভাবে পরাজিত হয়? হু শ্যাল আনকিং দি হাজব্যান্ড অফ এ কুইন, তুমি তো একজন কুইন, একজন রানীর স্বামী, হাজব্যান্ড অফ এ কুইন। তো হু শ্যাল আনকিং দি, তোমাকে রাজ্যহীন কে করবে? হু শ্যাল ডিথ্রন ইউ, তোমাকে কে সিংহাসনচ্যুত করবে? হু শ্যাল মেক ইউ এ কমন ম্যান, তোমাকে একজন সাধারণ মানুষে কে পরিণত করবে? ওয়্যার, পরে নাও, পরিধান করো। দাও দাই ম্যাজেস্টি ইনভায়োলেট, তোমার যে কিংলি ড্রেস, কিংলি অ্যাটায়ার, কিংলি রোব, রাজকীয় পোশাক, সেটাকে পরিধান করে নাও। ইনভায়োলেট, যে রাজকীয় পোশাক, যে কিংলি অ্যাটায়ার হ্যাজ অলওয়েজ বিন রেসপেক্টেড বাই এভরিওয়ান, যে রাজকীয় পোশাককে সবাই শ্রদ্ধা করেছে। হ্যাঁ, যে রাজকীয় পোশাককে কখনোই কোনোদিন পরাজিত করা যায়নি, সেই রাজকীয় পোশাক তুমি পরে নাও। আর্থ গ্লোরিজ, আর্থ গ্লোরিজ, flee of human age,
Earth's kingdoms fade to a remembered dream, but thine henceforth shall be a power supreme. এখানে কি বোঝাতে চাইছে? এখানে মানে বক্তা কতকগুলি এক্সাজারেশন ব্যবহার করেছে এবং এটা বৈপরীত্য দেখিয়েছে যে দ্য গ্লোরিজ অফ দ্য আর্থ অ্যান্ড দ্য ডিভাইন গ্লোরি অফ নালা, পৃথিবীর যে গৌরব এবং নালার যে স্বর্গীয় গৌরব, এই দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট, একটা বৈপরীত্য দেখানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, বলছে যে আর্থ গ্লোরিজ, পৃথিবীর যে গৌরব সেটা কি করে, ফ্লি অফ হিউম্যান আইজ আনসিন, মানুষের চোখের আড়ালে সেটা পালিয়ে যায়। তার মানে এখানে বলতে চাইছে দ্য গ্লোরি অফ দ্য আর্থ ইজ নট এভারলাস্টিং, দ্য গ্লোরি অফ দ্য আর্থ ইজ নট পার্মানেন্ট, দ্য গ্লোরি অফ দ্য আর্থ ইজ মোমেন্টাস। পৃথিবীর যে গৌরব সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, মোমেন্টাস, সেটা চিরস্থায়ী নয়, এবং সেটা কি হবে, বিলীন হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে মানুষের চোখের অন্তরালে আড়ালে। আর্থস কিংডমস ফেড টু এ রিমেম্বার্ড ড্রিম, পৃথিবীর যে রাজত্ব, পৃথিবীর যে সাম্রাজ্য, সেটাও একদিন মানে বিলীন হয়ে যাবে একটা শরিত স্বপ্নে, রিমেম্বার্ড ড্রিম, শরিত স্বপ্নে সেটা অদৃশ্য হয়ে যাবে। দি আর্থ কিংডম ইজ নট এভারলাস্টিং, বাট দাইন হ্যান্ডসফোর্থ শ্যাল বি এ পাওয়ার সুপ্রিম, কিন্তু তোমার যে সাম্রাজ্য, তোমার যে গৌরব, তোমার যে রাজত্ব, সেটা কি হবে, চিরস্থায়ী থাকবে, সেটা কোনোদিন পরাজিত হবে না, সেটা কোনোদিন অদৃশ্য হবে না, এটা বলতে চাইছে। ড্যাজলিং কমান্ড অ্যান্ড রিচ ডমিনিয়ন, the winds, thy heralds, and thy vassals, all the silver-belt planets and the sun. Wherever the radiance of thy coming fall shall dawn for thee her saffron footcloths spread, sunset her purple canopies and red in serried splendor, and the night unfold her velvet darkness wrought with starry gold, for kingly raiment soft as signet down. এখানে কি বোঝাতে এসেছে দেখো, the third stanza of the poem, the poet uses a lot of exaggeration, hyperbole, এখানে কতগুলো অতিরঞ্জন ব্যবহার করেছে কবি। Damayanti means to say, Damayanti in the guise of the narrator of the poem says that winds, planets with rings around them, and the sun, everybody, everything will obey Nala's command. এখানে বলতে চাইছি যে নালাকে সবাই মান্যতা দিবে, নালার যে কমান্ড, আদেশ সবাই মেনে চলবে। কারা মেনে চলবে বলছে, বাতাস, বায়ুমণ্ডল, উইন্ডস, দ্য প্ল্যানেটস উইথ রিংস অ্যারাউন্ড দেম, বলছে গ্রহ, তাদের চারিদিকে মানে রিং আছে, কুণ্ডলী আছে, সেই রকম গ্রহগুলি, বাতাস, এমনকি সূর্য, দ্য সান, এভরিথিং উইল অবি নালাস কমান্ড, সবাই নালার আনুগত্য করবে, তার কথা শুনবে। হোয়ারএভার হিজ রেডিয়েন্স ফল, যেখানে তার মানে কিরণ পড়বে, wherever his radiance falls, it will be dawn spreading her saffron footcloth for him to walk on, যেখানে তার কিরণ পড়বে সেই জায়গাটা তৎক্ষণাৎ মানে বিকিরিত হবে, প্রজ্বলিত হবে, এবং তার চলার পথকে আলোকিত করে দেবে। আর বলতে চাইছে দেখো, similarly the sunset, বলছে sunset her purple canopies and red, similarly the sunset will raise her red and purple canopy for him, এমন বলছে সূর্যাস্ত বলছে তার মানে লাল এবং লাল চাঁদোয়া ক্যানোপি তার মাথার উপরে বিছিয়ে দিবে। এমনি সূর্যা যখন অস্ত যায়,
সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাওয়ার উপক্রম হয় সেই সময় আমরা দেখেছি যে পশ্চিম আকাশ গোধূলি বেলা যেটাকে বলা হয় আর একটা রক্তিম আবহাওয়া দেখা যায়, সেইটাকে এখানে একটা ক্যানোপি, একটা চাদর, একটা শামিয়ানার সঙ্গে তুলনা করা হয়েছে। হিজ কিংলি গার্মেন্ট বলছে ফর কিংলি রেমেন্ট, রেমেন্ট মিন্স ড্রেস, অ্যাটায়ার্ড, রোব, ROBE, ফর কিংলি রেমেন্ট সফট অ্যাজ সিগনেট ডন। সিগনেট, সিগনেট বলতে তোমার মানে রাজহাঁসের বাচ্চাকে সিগনেট বলা হয়। তো এখানে বলতে চাইছে যে হিজ কিংলি গার্মেন্ট উইল বি মেড অফ ভেলভেট which is as soft as the fine feathers of a young swan। যে একটা সোয়ানের যে বাচ্চা, একটা রাজহাঁসের বাচ্চার যে পালক, ফেয়াদার্স, সেই পালকের মতো নরম, ভেলভেট দ্বারা তার রাজকীয় পোশাক তৈরি হবে। এটাই এখানে বলতে চাইছি যে ফর কিংলি রেমেন্ট সফট অ্যাজ সিগনেট ডন, মাই হেয়ার শ্যাল ব্রেড thy temples like a crown of sapphires, and my kiss upon thy brows like cedar music full thee to repose till the sun yield thee homage of his light। এখানে as the night sky, নৈশ আকাশ, as the night sky is bright with golden stars, Nala's kingly garment will have designs made with the golden thread। বলছেন নৈশ আকাশ যেমন নক্ষত্র খচিত হয়, তারকায় মানে ভরপুর থাকে, ঠিক সেই রকম ভাবে বলছে যে নালাজ যে কিংলি ড্রেস, কিংলি অ্যাটায়ার উইল হ্যাভ মেনি ডিজাইনস মেড উইথ গোল্ডেন থ্রেডস। সে নালার যে পোশাক, সেই পোশাকে অনেক ডিজাইন থাকবে, অনেক নকশা থাকবে সোনালী রঙের সুতো দ্বারা। ঠিক আছে। থ্রু দিস এক্সাজারেশন দময়ন্তী সেজ দ্যাট নালা ইজ এ ভেরি ব্রেভ ম্যান হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু উইন ব্যাক হিজ কিংডম। এই সমস্ত এক্সাজারেশনের মাধ্যমে বক্তা, স্পিকার বলতে চেয়েছে যে নালা হচ্ছে অত্যন্ত যোগ্য ব্যক্তি, সাহসী মানুষ, সে একজন বীর যোদ্ধা, তার সেই হারানো সাম্রাজ্য, রাজত্ব ফিরে পাওয়ার মতো তার অ্যাবিলিটি, সক্ষমতা রয়েছে। ঠিক আছে। তারপরে বলতে চাইছে যে the wife further says that her braided hair will be like a crown of sapphire for Nala। This is the image of Damayanti's kissing scene on Nala's face। এখানে দময়ন্তীর চুম্বনের দৃশ্যকে এখানে বর্ণনা করা হয়েছে। বলছে এখানে বলতে চাইছে যে এক সময় বলছে তার ব্রেডেড হেয়ার, তার চুলের যে বিনুনি, সেটা একটা রাজমুকুটের মতো মনে হবে যখন দময়ন্তী তার মানে মুখের উপরে কিস করবে, তার বিশেষ করে মানে ব্রাউজ, চোখের ভুরুর উপরে যখন কিস করবে, তখন তার চুলের যে বিনুনি সেটা একটা রাজমুকুটের মতো মনে হবে মানে নালার ক্ষেত্রে। আর তার এই রাজমুকুটের মতো মনে হবে। আর বলতে চেয়েছে যে আর কিসেস উইল ব্রিং পিস টু হিম, সে যখন তার চোখের ভ্রুর উপরে কিস করবে তখন সে শান্তি পাবে, আনন্দ পাবে। জাস্ট অ্যাজ দ্য মিউজিক অফ সিতার ডাজ টু ইটস লিসনার, ঠিক যেভাবে সিতার এক ধরনের বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র তার শ্রোতাদেরকে যেভাবে আনন্দ দেয়, ঠিক সেই রকম ভাবে দময়ন্তী যখন তার স্বামীর ভ্রুর উপরে কিস করবে তখন সে আনন্দ পাবে। নেক্সট মর্নিং when Nala wakes up, the sun will play homage to him with its light। তারপরে কি বলছে দেখো, তারপরে যখন পরের দিন সকালে নালা জেগে উঠবে, সূর্য তার কিরণ দিয়ে তাকে শ্রদ্ধা প্রদর্শন করবে, শ্রদ্ধা জানাবে। These lines suggest that Damayanti will always be with Nala in the days of his adversity। বলছে নালার যতই বিপদ হোক, যতই প্রতিকূল পরিস্থিতি তৈরি হোক, সবসময় দময়ন্তী তার সঙ্গেই থাকবে, এটাই বোঝাতে চেয়েছে। তার মানে এখানে সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে নালাকে,
এবং সূর্যের রশ্মির সঙ্গে তুলনা করা হয়েছে দময়ন্তীকে। সূর্যের রশ্মি যেমন সবসময় সূর্যের সঙ্গে থাকে, সূর্য একটা বিরাট শক্তিশালী মানে জিনিসের উৎস, ঠিক সেই রকম ভাবে নালা হচ্ছে সূর্যের মতো শক্তিশালী। তার মানে হিরোইজম, তার যে গ্রেটনেস, ব্যক্তিত্ব সূর্যের দিক থেকে, এবং সূর্যের কিরণের মতো সে সবসময় তাকে আগলিয়ে রাখবে। লাস্ট স্ট্যাঞ্জা, ও কিং, thy kingdom, who from thee can rest? ও কিং, তাকে আবার মানে রাজা বলে সম্বোধন করছে এবং বলছে মানে thy kingdom, who from thee can rest? তোমার সাম্রাজ্য তোমার কাছ থেকে কে বলপূর্বক ছিনিয়ে নিবে? হ্যাঁ, who will forcibly take away your kingdom from you? তোমার কাছ থেকে তোমার সাম্রাজ্যকে বলপূর্বক কে কেড়ে নেবে? What fate shall dare uncrown thee from this breast? এই যে ব্রিস্ট, এখান থেকে তোমাকে কে মানে সিংহাসনচ্যুত করবে? তোমার সাম্রাজ্য থেকে কে তোমাকে উৎখাত করবে? অফ গড বর্ন লাভার, দেবতা হিসাবে জন্মগ্রহণ করা লাভার, প্রেমিক বলছে, হোম মাই লাভ ডথ গার্ড, হোম মানে যাকে মানে তোমাকে, মাই লাভ ডথ গার্ড, GIRD গার্ড, and armor with impregnable delight. Guard means, GIRD guard means to surround something with something, মানে কোনো কিছু দিয়ে কোনো কিছুকে মানে ঘেরাও করে রাখা, ঘিরে রাখা, সেটাকে বলছে গার্ড করা যেটাকে বলে। আর আর্মোর মিন্স হচ্ছে প্রোটেক্ট, সুরক্ষা দেওয়া। তো বলছে যে হোম মাই লাভ ডথ গার্ড অ্যান্ড আর্মোর উইথ ইমপ্রেগনেবল ডিলাইট of hope's triumph and keen flame carve and sword. এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে সাম্রাজ্যের কথা বলছে দময়ন্তী, তো সাম্রাজ্যের ব্যাখ্যাটা একটু অন্যরকম ভাবে বলছে যে নালা হ্যাজ দ্য কিংডম অফ দময়ন্তীর লাভ। নালার দময়ন্তীর ভালোবাসার সাম্রাজ্য আছে। দিস কিংডম অফ লাভ no one can take away from him, তার কাছ থেকে প্রেমের সাম্রাজ্যকে কেউ কেড়ে নিতে পারবে না। her love protects him, তার ভালোবাসা তাকে সুরক্ষিত রাখবে। and arms him with the sword of hope that is always victorious, এবং একটা আশার যে তরবারি, আশার একটা ধারালো তরবারি, যে তরবারি কখনোই পরাজিত হয়নি, সেই আশার ধারালো তরবারি দিয়ে তাকে সুরক্ষিত করে রাখবে, তাকে সুসজ্জিত করে রাখবে। Here hope has been compared to a sharp sword, one whose flames have carved patterns. তাহলে এখানে আশাকে একটা তরবারির সঙ্গে তুলনা করা হয়েছে, যে তরবারি খুবই সূক্ষ্ম, যে তরবারি কখনো পরাজিত হয়নি, সেই আশার তরবারি দিয়ে তাকে সুরক্ষিত করে রাখবে। এখানে হচ্ছে কবিতা শেষ হচ্ছে। তোমার এই কবিতাটা নেওয়া হয়েছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এ বুক অফ পোয়েট্রি, এখান থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। তো আশা করি কবিতাটা তোমরা বুঝতে পারবে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে। তে এই কবিতার আলোচনা আমি এখানে আজ শেষ করছি। এটা খুব ভালো কবিতা তোমার সরোজিনী নাইডুর। নাও I would like to end my talking. Assalamu alaikum.